দেখো, আজকে আমরা দুটো পার্ট করব। দুটো পার্ট বলতে সংবিধানের যে টোটাল 25টা পার্ট আছে, তোমরা বলো 25টা 22টা পার্ট আছে। হ্যাঁ, 22টা পার্ট আছে, বাট এ বি নিয়ে সব 25টা আছে। তো এই 25টা পার্টের মধ্যে তোমাকে আমি আজ দুটো পার্ট করাবো, যেটা ইম্পর্ট্যান্ট। এক্সামে রেলেরটাও দেখছি ডেপথ আসছে, আর রেলে যারা আরআরবি কোশ্চেন দেখছো তারা প্রথমে 1-2 পড়ে গেলেও পারবে না, এতটাই ডেপথ আসছে। সেই ডেপথ করলে তুমি পেরে যাবে, চাপ নেই। আর এই এখান থেকে যেসব কোশ্চেনগুলো আসতে পারে সেগুলো দেখে নেবো একটু, ঠিক আছে? চলো শুরু করা যাক। প্রথমে যেটা আছে পার্ট 1। পার্ট 1-এর মাধ্যমে বলা আছে দ্য ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। এখানে এই লাইনটা থেকে প্রশ্ন আছে। 1 নম্বর পার্টে কি বলা হয়েছে? আমাদের যে পুরো সংঘ বলা হয়েছে এবং এটার এলাকা কতটা আছে সেটা সম্বন্ধে বলা হয়েছে। এবার কথা হচ্ছে ইউনিয়ন বলেছে, এর ইউনিয়নটাই কি এটা নিয়ে প্রশ্ন। আমাদের দেশ হচ্ছে ইউনিয়ন বলার কারণ হচ্ছে এখানে তিনটে জিনিসকে আমরা দেখবো। ইউনিয়ন কথাটা হচ্ছে এখানে কথা হচ্ছে ইউনিয়ন অফ স্টেটস, এরকম বলা আছে ইউনিয়ন অফ স্টেটস। এর মানে কি? এর মানে কিন্তু তিনটে জিনিস নিয়ে করা হয়। যত রকম স্টেট আছে, আমাদের রাজ্য যতগুলি আছে সেগুলো, আমাদের যতগুলি ইউনিয়ন টেরিটরি আছে সেগুলো, আর এমনকি আমাদের যেগুলো মানে মানে অধিকৃত করেছি, আমাদের যেসব জিনিসগুলো আমাদের ছিল না সেটা আমরা অধিকৃত করে নিয়েছি, সেটাও আমরা কিন্তু মানে কাউকে কবজা করে নাও না, এই যে এই জায়গাটা আমি দখল করে নিলাম, এই টাইপের। তো সেটাও কিন্তু পার্ট পড়বে। যে 3 নম্বর পার্টটা কি? 3 নম্বর পার্টটা হচ্ছে মানে তিনটা কি, একটি স্টেট, একটা হচ্ছে ইউনিয়ন টেরিটরি, একটা হচ্ছে ইনকর্পোরেশন। ইনকর্পোরেশন ইনকর্পোরেশন মানে অধিকৃত করা কোনো কিছু, ঠিক আছে? তো এই তিনটে জিনিসই আমরা কিন্তু ইউনিয়ন অফ স্টেটের মধ্যে পড়বে। এখান থেকে মেন কোশ্চেন আসে। এবার আমরা প্রত্যেকটা আমরা বললাম প্রথম পার্টের 1 নম্বর পার্টে, এই পার্ট 1-এ 1 নম্বর পার্টে বলা হয়েছে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, ঠিক আছে? তো এই পার্টের মধ্যে আর্টিকেল আছে, আর্টিকেল মানে ধারা আছে 4টি। শুরু হচ্ছে 1 দিয়ে, তাহলে 1 থেকে শুরু হবে, 1 2 3 4। তাহলে প্রথম পার্টে যে আর্টিকেল আছে সেটা হচ্ছে 4টি আছে, সেটা হচ্ছে 1 2 3 4। এই 4টি আর্টিকেল কি সেটা একটু ধ্যান দেব। এই আর্টিকেলগুলো যদি বলি, 1 নম্বর আর্টিকেলে আমি কিছুই বলা নেই। কি বলা নেই? সব কিছু তো ওখানেই বলা আছে। আমাদের ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেট। কোথায় লেখা আছে? ইন্ডিয়া দ্যাট ইজ ভারত 1 নম্বরে লেখা আছে, যেটা কিনা একটা ইউনিয়ন অফ স্টেটস। এটা কিন্তু এখানে লেখা আছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেট। কিছুদিন আগে প্রশ্ন উঠছিল 2024-25-এ যে ইন্ডিয়া কথাটা আমরা ব্যবহার করব না, ভারত কথাটাই ব্যবহার করব। এটা নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল, ঠিক আছে? এমনকি যারা বিদেশে যারা যাচ্ছিলেন, আমাদের যারা মানে অ্যাম্বাসাডার হিসেবে, তারা ইন্ডিয়া কথাটা ওয়ার্ড ইউজ করছিলেন না। তোমরা যদি ভালো করে নোটটা দেখো, ওখানে লেখা ছিল কি, ভারত লেখা থাকতো, ভারত, ঠিক আছে? তো এটা হয়েছিল রিসেন্ট, ঝামেলাটা হয়েছিল। তো ইউনিয়ন অফ স্টেটস এর মানে কি? এর মানে হচ্ছে একটা মানে হচ্ছে এই জিনিসটার মানে কিন্তু জিজ্ঞেস করবে যত রকম আমাদের স্টেটস আছে, যত রকম আমাদের ইউনিয়ন টেরিটরি আছে, প্লাস আমরা যেটা অ্যাকোয়ার করব সেই সব টেরিটরিগুলোও কিন্তু আছে, ঠিক আছে? তাহলে 1 নম্বরে আমরা এটাই বলেছে যে বলা হয়েছে যে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেট। 1 নম্বরে বলা হয়েছে কি? বলা হয়েছে ভারতের নাম হবে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত। ভারত হলো একটা ইউনিয়ন অফ স্টেট। আমি বারবার বলছি, এখান থেকে প্রশ্ন আসছে সেই জন্য বারবার বলা হচ্ছে। এটা ফেডারেশন করতে চেয়েছিলেন কিন্তু ডক্টর বি আর আম্বেদকর। তার পরিবর্তে কিন্তু বলেছিলেন যে ফেডারেশন কেমন দেখায়, তার দরকার নেই, সেটা তার পরিবর্তে ইউনিয়ন শব্দ ব্যবহার করেন। ফেডারেশন দরকার নেই, যেহেতু আমাদের দেখো ফেডারেশন কথার অর্থ ইউনিয়ন কথার অর্থের মধ্যে দুটো পার্থক্য আছে কিন্তু, ঠিক আছে? যেমন যদি বলা হয় আমাদের হচ্ছে ইন্ডিয়া, আর যদি আমরা ইউএসের সঙ্গে তুলনা করি, আমেরিকার সঙ্গে তুলনা করি, তাহলে আমরা যে দেখতে পাবো ইন্ডিয়া হচ্ছে ইউনিয়ন অফ স্টেট, যেখানে ইউএস কিনা হচ্ছে ফেডারেশন অফ স্টেট। যেখানে ফেডারেশন কথা থাকবে সেখানে মনে রাখবা
সেখানে হবে রাজ্য ক্ষমতাশালী, রাজ্য হবে ক্ষমতাশীল, রাজ্য ক্ষমতা বেশি থাকবে, রাজ্যের ক্ষমতা বেশি কেন্দ্রের থেকে। আর রাজ্যের ক্ষমতায় এন্টারভেন করতে পারবে না কেন্দ্র, ঠিক আছে, এটা কিন্তু নিয়ম। কিন্তু ইউনিয়ন অফ স্টেট মানে রাজ্য, রাজ্য কম পাওয়ারফুল সেন্ট্রালের থেকে। ইউনিয়ন যখনই থাকবে তখন মনে রাখবা সেন্ট্রাল বেশি পাওয়ারফুল হবে। এটা আমাদের ইন্ডিয়া চায়নি কোনো দিন যে কোনো রাজ্য পাওয়ারফুল হোক, কারণ কি ওরা রিসেন্ট দেখলো 1947 সালে ভারত দুই ভাগ হয়ে গেল। তাহলে এমন তো একটা সময় হতে পারে কোনো একটা স্টেট হয়তো বেশি পাওয়ারফুল হলো, ওখানে ইনফ্লুয়েন্স বেশি হয়ে গেছে, এক সময় বেরিয়ে গেল, আমি থাকবো না ভারত থেকে, তাহলে তো হতেই পারে। কিন্তু যেন ওরকম সিস্টেম না হয় সেই জন্য কেন্দ্রকে বেশি পাওয়ারফুল করার পেছনে এটাই লক্ষ্য ছিল, কেন্দ্রকে বেশি পাওয়ারফুল করার পেছনে এটাই লক্ষ্য ছিল, যেন ইন ফিউচার কোনো রাজ্য নিজেকে ক্ষমতাশীল বলে বেরিয়ে না যেতে পারে। ইউএসের ক্ষেত্রে কেমন কি, যে ওরা রাজ্যগুলো একটা চুক্তির মাধ্যমে, যেই ইউএসের যে আছে যে 50টা আছে, তারা একটা চুক্তির মাধ্যমে কিন্তু যুক্ত হয়ে আছে নিজেদের মধ্যে। ওরা ছোট ছোট প্রথমে রাজ্য ছিল, ছোট ছোট রাজ্য ছিল, ওরা চুক্তি করলো যে আমরা একসঙ্গে আসি, সেটা নিয়ে কিন্তু চুক্তির মাধ্যমে যুক্ত হয়েছে। ভারত কিন্তু কোনো চুক্তির মাধ্যমে যুক্ত হয়নি, ভারত প্রথমে একটা দেশ ছিল, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ সুবিধার্থে আমরা এটাকে ভাগ করেছি, আমাদের ভাগ করা হয়েছে, সেটার জন্য বলা হয় এটা। তাহলে আমাদের ভারত কি একটা হচ্ছে ইউনিয়ন অফ স্টেট কিন্তু ফেডারেশন অফ স্টেটে। তো ভারতীয় ফেডারেশন চুক্তির মাধ্যমে গঠিত নয়, যেটা কিনা ইউএসএ চুক্তির মাধ্যমে গঠিত। কোনো রাজ্য আলাদা হতে পারবেই না, সম্ভবই নয়, সেখানে রাষ্ট্রপতি শাসন লাগবে, ওর সরকার উঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে। 3টে অঞ্চলে ভাগ করা হয়েছে, যেটা হচ্ছে একটা স্টেট, একটা হচ্ছে ইউনিয়ন টেরিটরি, একটা হচ্ছে অ্যাকওয়ার্ড টেরিটরি, মানে যেটা আমাদের এক নেই কিন্তু ইন ফিউচার নিয়ে নিয়েছি আমরা। যেমন এক্সাম্পল যদি আমি বলি, যখন আমাদের ভারত স্বাধীন হয় তখন গোয়া কিন্তু ভারতের পার্ট ছিল না, পুডুচেরি ছিল না, সিকিম ছিল না, গোয়া, পুডুচেরি, সিকিম, দমন, দিউ, দাদরা, নগর হাভেলি ছিল না। তো এই পার্টগুলো যখন আমাদের হয়েছে, তার কোনো না কোনো আইনের মাধ্যমে তো নিয়েছি, সেটাও আমরা লিখে নেব, যেটা আমরা 2 নম্বরে ওটাই আছে। কি বলেছে, অ্যাডমিশন অর এস্টাবলিশমেন্ট অফ নিউ স্টেট, মানে সংসদে নতুন রাজ্যকে গঠন করা। রাজ্যকে এখানে ভেবো না যে নতুন স্টেট মানে নতুন আমাদের ভারতের মধ্যে যেসবগুলো আছে সেগুলো না, যেটা ভারতের পার্ট ছিল না, ভারতের পার্ট ছিল না। 1 নম্বরে বললাম কি ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, যেখানে ইউনিয়ন অফ স্টেট সম্বন্ধে বললাম, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত সম্বন্ধে জানতে পারলাম, যেখানে বুঝতে পারলাম যে ওই জিনিসটা ভারতের মেন ব্যাপারটা বলা আছে। তারপরে কি বললাম, 2 নম্বর যেটা আছে সেটাতে বললাম যে অ্যাডমিশন অ্যান্ড এস্টাবলিশমেন্ট, অ্যাডমিশন করা, অ্যাডমিশন মানে ভর্তি করা ভেবো না, এখানে নতুন স্টেটকে অ্যাডমিশন মানে জয়েন করছি। কোনো স্কুলে ছাত্রকে তো প্রথমে অ্যাডমিশন করতে হয়, মানে ভর্তি করতে হয়, তো নতুন স্টেট তাহলে ভর্তি করতে হয়, তো ওই স্কুলে ছিল না নিশ্চয়ই, তারপরে তো অ্যাডমিশন হয়েছে। তো এখানে যখন ভর্তির কথা বলতে যেমন সিকিমকে আমরা কবে নিয়েছি, অনেক আগে, অনেক পরে, কবে 1975 সালে, ঠিক আছে। 1975 সালে সিকিম আমাদের পার্ট হয়, তার আগে তো ছিল না। গোয়া কার পার্ট ছিল, গোয়া ছিল 1961 সাল অবধি তোমার পন্ডিচেরির পার্ট ছিল, পর্তুগিজের, ঠিক আছে। তো পর্তুগিজের পার্ট থেকে আমরা ইন্ডিয়ার পার্টে 1961 সালে নিয়ে এসেছি। তো আমাদের যে সবগুলো ভারতের পার্ট ছিল না, ভারতের অংশ ছিল না, সেইগুলোকে যখন কোনো আর্টিকেলের মাধ্যমে নিয়ে আসা হয়, সেই আর্টিকেলটা হচ্ছে 2। ক্লিয়ার? তাহলে কি বললাম, ভারতের অন্তর্ভুক্ত করতে যেগুলো পার্ট ছিল না, নতুন রাজ্য গঠন করতে জন্য এটা। এবং সিকিম 1975 সালে ভারতের পার্ট হয়, যেখানে ভারতের একটা সিকিমে ছিল রাজা সিস্টেম, সেই ছিল। গোয়া যদি বলা হয়, গোয়া যেটা হয় সেটা হচ্ছে 1961 সালে, যেটা পুডুচেরি বলা হয়, সেটা হচ্ছে 1954 সালে, ঠিক আছে। তো পুডুচেরি, চন্দননগর এইসবগুলো ছিল ফরাসিদের, ফ্রেঞ্চ আমাদের ভারত থেকে পুরোপুরি চলে গেছে 1954 সালে, ঠিক আছে। তারপর দেখো 3 নম্বরটা তোমাদের, এটা খুব সহজ। কেমন সহজ, ধরে নাও যখন আমাদের স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট আসে 1956 সালে,
তখন কিন্তু ভাষাভিত্তিক না হলেও ভাষাভিত্তিক আর অনেকগুলি হয়েছিল, যেখানে 14টি রাজ্য গঠন করা হয়েছিল। কি 14টি রাজ্য গঠন করা হয়েছিল? যেই 14টি রাজ্য ছিল, বর্তমানে সেই 14টি রাজ্য 28টি রাজ্যে পরিণত হয়েছে, আর অবশ্যই 6টি ইউনিয়ন টেরিটরি ছিল। তো আমি বললাম যে 14 থেকে যে 28 হলো, তাহলে আমাদের কিছু তো অবশ্যই নতুন যেটা রাজ্য যেটা বাইরে ছিল সেটা তো যুক্ত হয়েছে 4-5টা। ওটা তো কোনো দ্বিধাবোধ করা যাবে না, গোয়া, সিকিম, পন্ডিচেরি এসব। তো ওইগুলো ছাড়াও তো যদি হয় 4-5টা, তাহলে তো 14টা বাড়েনি। তাহলে 14টা যখন বেড়েছে, নিশ্চয়ই নতুন ভারতের মধ্যে যেমন কোনো রাজ্য ছিল যেটা ভাগ হয়েছে, যেমন পাঞ্জাব হরিয়ানা একসঙ্গে ছিল, সেটাকে 2 ভাগ হয়ে গেল, পাঞ্জাব হয়ে গেল আলাদা, হরিয়ানা হয়ে গেল আলাদা, ঠিক আছে। তারপরে বোম্বে ছিল একটা রিজিয়ন, বোম্বে থেকে আলাদা হয়ে গেল। কি আলাদা হলো? মহারাষ্ট্র, গুজরাট, ঠিক আছে। বোম্বে একটাই রিজিয়ন ছিল, যেখানে মহারাষ্ট্র আর গুজরাট যেটা আলাদা হয়েছে। তারপরে হয়েছে আমাদের বিহার, প্রথমে বিহার একটাই ছিল, সে বিহার থেকে হয়ে গেল বিহার আর হচ্ছে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড। তারপরে অন্ধ্রপ্রদেশ হলো রিসেন্ট সবচেয়ে, অন্ধ্রপ্রদেশ হয়েছে, অন্ধ্রপ্রদেশ থেকে অন্ধ্রপ্রদেশ একটা হচ্ছে তেলেঙ্গানা। তো যে আমাদের যেগুলো এক্সিস্ট করছিল, মানে যেসব রাজ্যগুলো ভারতের পার্ট ছিল, সেগুলোর নতুন রাজ্য গঠন করার জন্য করতে পারি। তো 3 নম্বরটা কিন্তু রাজ্যের সীমানা পরিবর্তন করবে, নাম পরিবর্তন করবে, সীমানা, নতুন রাজ্য গঠন। 3টে জিনিস মনে রাখবা: নেম, এরিয়া, বাউন্ডারি। নাম কি? তোমার রাজ্যের নাম কি হবে সেটা কিন্তু কেন্দ্র সিলেক্ট করবে, তুমি সিলেক্ট করতে পারো না। তুমি রেকমেন্ড করতে পারো। যেমন যদি বলা হয়, এখন তুমি দেখবা, এখন যেটা নাম ছিল কেরালা বর্তমানে কেরালাতে ইলেকশন হয়েছে, তো কেরালা যে রাজ্য আছে সেই কেরালার নাম রিকমেন্ড করা হয়েছিল কেরালাম। তো কেরালা থেকে কেরালাম করেছে কে? রিকমেন্ড করেছিল কেরালা গভর্নমেন্ট, সেটাকে সিলমোহর দিয়েছে পার্লামেন্টের কাছে। কিন্তু নাম চেঞ্জ করার দায়িত্ব পার্লামেন্টের, তুমি চেঞ্জ করতে পারো না। তুমি রিকমেন্ড করতে পারো যে স্যার এটা করলে ভালো হয়। এরিয়া, তোমার এরিয়া, বাট তুমি ডিসাইড করবে না। কে ডিসাইড করবে? পার্লামেন্ট ডিসাইড করবে। বাউন্ডারি, তোমার বাউন্ডারিটা কীরকম হবে না হবে সেটা পার্লামেন্ট ডিসাইড করবে। সেম ব্যাপার এই নাম নিয়ে একটা কথা বলেছিল। আমাদের নাম ওয়েস্ট বেঙ্গলের যেটা আছে, ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ, ইনার নাম বাংলা করার জন্য মমতা ব্যানার্জি রিকমেন্ড করেছিলেন পার্লামেন্টে, যে বাংলা, ওয়েস্ট বেঙ্গলের নাম বাংলা করে দিন। তো বলছে না, বাংলা তো একটা ভাষা, ল্যাঙ্গুয়েজ, সেটা করা যেতে পারে না। তো পার্লামেন্ট ইনার নামটা কিন্তু বাংলা করেননি, ঠিক আছে। তো প্রথম কথা হচ্ছে নাম, এরিয়া, নাম তোমার এরিয়া মানে মধ্যেকার ব্যাপারটা, আর বাউন্ডারি কি হবে সেটা সিলেক্ট করবে কে? করবে হচ্ছে পার্লামেন্ট। তাহলে কোনো যেটা রাজ্যের নতুন রাজ্য গঠন, যে রাজ্যটা আছে সেখান থেকে নতুন রাজ্য গঠন, সীমানা আর হচ্ছে নাম পরিবর্তন কিভাবে করবে? অবশ্যই কিন্তু রাষ্ট্রপতির অনুমতি লাগবে। পার্লামেন্ট করতে পারবে, কিন্তু পার্লামেন্টের কাছে প্রথমে রাষ্ট্রপতির কাছে যাবে, রাষ্ট্রপতির কাছে পারমিশন নেবে যে এটা আমি করতে চাই। তো রাষ্ট্রপতি বলবে ঠিক আছে, তুমি করতে চাও, তুমি দাঁড়াও, আমি যে রাজ্যকে করতে চাও সেই রাজ্যকে পারমিশন নিয়ে একবার। আমি ধরে নাও একটা এক্সাম্পল দিচ্ছি, যে অন্ধ্রপ্রদেশ যেটা আছে সেটা 2 ভাগে ভাগ হবে, অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানা। তো এবার আমি প্রথমে পার্লামেন্ট বললো যে এটা বড় হচ্ছে, এটাকে ভাগ করা উচিত। তো পার্লামেন্ট 2 ভাগে প্রথমে প্রপোজ করবে কাকে? প্রেসিডেন্টকে। প্রেসিডেন্ট বলবে দাঁড়াও, তুমি অন্ধ্রপ্রদেশকে ভাগ দিয়েছো, অন্ধ্রপ্রদেশকে জানিয়েছো? বলছে না, আপনি জানাবেন। তো প্রেসিডেন্ট গেল অন্ধ্রপ্রদেশ সরকারের কাছে, যে কী ব্যাপার চন্দ্রবাবু নাইডু, ব্যাপারটা দেখেন, আপনার রাজ্যটা ভাগ হবে। বলছে ঠিক আছে, ভাগ করে দিন। তাহলে সত্যি কথা বলতে গেলে রাজ্যের যদি বলে হ্যাঁ ঠিক আছে,
তাহলে তো ভালো কথা, কোনো সমস্যা নেই, অন্ধ্রপ্রদেশ 2 ভাগে ভাগ হয়ে গেল। যদি যদি বলে ঠিক নেই, না 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 ভাগ করতে হবে না, তো প্রেসিডেন্ট ওনার প্রতি লাইবেল থাকবেন না ওনার কথাটা শোনার জন্য। ওনাকে জানানোর ছিল ওনার জানানোর ছিল যে 2 ভাগে ভাগ করতে চলেছি আমরা, আপনি সহমত দিলেও ভাগ হবে, আপনি সহমত না দিলেও ভাগ হবে। এবার তোমার প্রশ্ন আসবে তাহলে ওকে জানাচ্ছে কেন? তো জানানো একটা মৌলিক একটা কর্তব্য যে হ্যাঁ আমি জানিয়ে রাখি। তো পার্লামেন্ট হচ্ছে সেম ব্যাপার। তো পার্লামেন্ট একটা প্রেসিডেন্টকে জানাচ্ছে, প্রেসিডেন্ট আবার জানাচ্ছে স্টেটকে, স্টেটের কাছে অ্যান্সার নিয়ে কি বলছে না বলছে সেটা নিয়ে নিয়ে তখন পার্লামেন্ট বলে যে না ঠিক আছে তাহলে ভাঙা হোক। তখন পার্লামেন্ট ভেঙে দেয়, তখন ভেঙে যায়, তখন হয়ে যায় অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানা। ঠিক আছে, বুঝতে পেরেছ? তো প্রেসিডেন্টকে অবশ্যই জানানো উচিত। তো অনেক সময় এই কোশ্চেনটা আসে বড় বড় পরীক্ষায় যে রাষ্ট্রপতির অনুমতি লাগে কি, মানে কখন কখন, মানে পার্লামেন্টে কোনো বিল ওঠানোর আগে মানে প্রেসিডেন্ট কোন কোন ক্ষেত্রে প্রেসিডেন্টের অনুমতি প্রয়োজন। প্রথম কথা হচ্ছে মানি বিল, যেটা অর্থ বিল, আরেকটা হচ্ছে ফাইন্যান্স বিল এই দুটো ক্ষেত্রে প্রেসিডেন্টের অনুমতি লাগে। কিন্তু আরেকটা ক্ষেত্র যেটা অর্ডিনারি বিলের মধ্যে পড়ে, অর্ডিনারি বিলের ক্ষেত্রে পড়ে, যেটাতে কিনা প্রেসিডেন্টের মানে আগের অনুমতি প্রয়োজন পার্লামেন্টে ওঠানোর আগে। তো এটাই একমাত্র সাধারণ বিল, অর্ডিনারি মানে একমাত্র সাধারণ বিল যেখানে কিনা রাষ্ট্রপতির অনুমতি লাগে কোনো রাজ্যের এলাকা ভাগ করতে। তারপরে কি তেলেঙ্গানা হচ্ছে সব শেষে। 4 নম্বর কি, এই যে বললাম ভাগ করবে, নতুন রাজ্য যুক্ত করবে, কে করবে? পার্লামেন্ট। তাহলে আর্টিকেল 2 নম্বর আর 3 নম্বর অনুযায়ী যা কিছু আইন তৈরি হবে সব কে করবে? সব করবে পার্লামেন্ট, মনে রাখবা। সব কে করবে? পার্লামেন্ট করবে, সংসদ করবে। ঠিক আছে, আর এটা কোনো রকম সংবিধানকে সংশোধন করার কোনো মধ্যে গণনা করা হবে না। জাস্ট জিজ্ঞেস করবে ভাই নাম চেঞ্জ করছি, সে তাহলে সংবিধান সংশোধন করতে হবে নাকি? না না না, কোনো দরকার নেই, সংবিধান সংশোধন হবে না। এর জাস্ট সাধারণ গরিষ্ঠতার মধ্যে পাস হয়ে যাবে। মানে নতুন রাজ্য তুমি ভাগ করতে এসে সাধারণ গরিষ্ঠতা মানে কি? তোমার পার্লামেন্টে 10%কে বলা হয় তোমার মানে কোরাম হচ্ছে 10% পার্লামেন্টের। যে 10% যদি মানুষ না আসে তাহলে কাজ হবে না। তা 10% এসছে মানুষ, ধরো না 545 জন আছে, আমি বললাম 55 জন মানুষ এসছে আর 55 জন ভোট দিয়েছে, তার মধ্যে যদি 28টা ভোট পেয়ে যায় তাহলেই কিন্তু নতুন রাজ্য গঠন হয়ে যাবে। বুঝতে পেরেছ? এতটা। তাহলে 4 নম্বরটা বুঝতে পারলে। 4 নম্বরটা হচ্ছে 2 নম্বর ও 3 নম্বর অনুযায়ী যেসব আইনগুলো তৈরি হবে পার্লামেন্ট, সেটা সংবিধান সংশোধন হিসেবে গণ্য হবে না। আরেকটা কি, এটা হচ্ছে সাধারণ গরিষ্ঠতাই হবে, যে প্রেজেন্ট অ্যান্ড ভোটিংয়ের জাস্ট সবচেয়ে কম 28টা পেলেও হয়ে যাবে। তারপরে চলে আসবে সিটিজেনশিপ। তারপরে চলে আসবো আমরা পার্ট টু হচ্ছে নাগরিকত্ব। নাগরিকত্ব ব্যাপারে বলা আছে, যেখানে বলা আছে সিটিজেনশিপ সম্বন্ধে বলা আছে। আমাদের নাগরিকত্ব হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ মানে আমার সিটিজেনশিপের 3 ধরন হয়, একটু লিখে রাখবে সবাই, সময় থাকলে, নাহলে শুনে রাখো, মনে থেকে যাবে। এক হচ্ছে সিঙ্গেল, এক হচ্ছে ডুয়েল, এক হচ্ছে ডবল। সিঙ্গেল সিটিজেনশিপ যেটা আছে, আমরা যেটা ধার করে নিয়ে এসেছি, যে কাদের মতো, আমরা যেটা ধার করেছি সেটা হচ্ছে ইউনাইটেড কিংডম। আর আমাদের যেটা একটা জিনিস বলা হয়নি, 1 নম্বরে যেটা আছে যে আমাদের রাজ্য বা কেন্দ্রের মধ্যে কেমন হবে না হবে, ইউনিয়ন অ্যান্ড স্টেটারি। এই যে আমাদের যে সংবিধানটা হচ্ছে কোয়াসি ফেডারেল, বললাম না আমাদের পুরোপুরি ফেডারেল কিন্তু নয়। ফেডারেল হচ্ছে ইউএসএ, কিন্তু আমাদের ইউনিয়ন বলছি ঠিকই, কিন্তু ইউনিয়নও নয়, এটা আমাদের কি কোয়াসি ফেডারেল মানে আধা যুক্তরাষ্ট্র এরকম ব্যাপার। তো কোয়াসি মানে হাফ। তো এইটা কারণ হচ্ছে আমরা না বেশি সেন্ট্রালকে বেশি পাওয়ারফুল করব, মানে মেন কথা সেন্ট্রালি পাওয়ারফুল থাকবে,
সেই জন্য বেশি আমরা ফেডারেল মানে যুক্তরাষ্ট্র সিস্টেমটা নিয়ে আসেনি। রাজ্যকে আমরা পাওয়ারফুল করব, কিন্তু এতটাই পাওয়ারফুল করব না যে ওরা মানে পরে বললো যে আমরা দেশ আলাদা দেশ নেব, এরকম যেন না করে। তাহলে কোয়াসি ফেডারেল হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে ফেডারেল একটা হচ্ছে ইউএসএ, এটা হচ্ছে ইউনিয়ন, যেটা বললাম। কোয়াসি ফেডারেল তো বোঝা গেছে আশা করি। কোয়াসি ফেডারেল হচ্ছে আধা যুক্তরাষ্ট্র। সেই কনসেপ্টটা নিয়েছি কিন্তু আমরা কানাডা থেকে, কানাডা, ঠিক আছে। কানাডা থেকে আমরা নিয়েছি কোয়াসি ফেডারেল সিস্টেম। আর আমরা সিটিজেনশিপ নিয়েছি কী কত থেকে বললাম, সিটিজেনশিপ নিয়েছি আমরা আমাদের ইউকে থেকে, ইউনাইটেড কিংডম থেকে নিয়েছি সিটিজেনশিপ। সিটিজেনশিপ ধরন কি, আমাদের সিটিজেনশিপ ধরন হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ বা একক নাগরিকত্ব। একক নাগরিকত্ব, একক নাগরিকত্ব, একক নাগরিকত্ব কি এটা পড়ছি আমরা, দেখে নেব। সিঙ্গেল সিটিজেনশিপ মেন হচ্ছে একক নাগরিকত্ব, যেটার অর্থ হচ্ছে তুমি একই সময়ে শুধুমাত্র একটি দেশের নাগরিকত্ব পাবে। একই সময়ে তুমি একটি মাত্র দেশের নাগরিকত্ব পাবে। যদি তুমি ওটা নাও তাহলে এটা বাদ, এটা নিলে ওটা বাদ, ঠিক আছে। বোঝা গেছে? মানে আমাদের ক্ষেত্রে এটাই হয় যে আমরা যদি অন্য দেশের নাগরিকত্ব নিই, তাহলে ভারতের ক্ষেত্রে, তাহলে তোমার সিটিজেনশিপ ভারত ক্যান্সেল করে দেবে, ঠিক আছে। তারপরে চলে আসবে ডুয়াল সিটিজেনশিপ। ধরে নাও ইউএসের একটা এক্সাম্পল, মানে ইউএসের ক্ষেত্রে দুটো সিটিজেনশিপ চলে। একটা হচ্ছে পুরো দেশের সাপেক্ষে, যে আমি আমেরিকার ইউএস এর একটা নাগরিক মানে সিটিজেন, কিন্তু যদি যে রাজ্যে আছে নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, আদার্স, ঠিক আছে। তো এই যে অঞ্চলে থাকছে ক্যালিফোর্নিয়া বা নিউ ইয়র্ক বা ওয়াশিংটন ডিসি, যেখানেই থাকবে সেখানকার একটা সিটিজেনশিপ পাবে। মানে এই রাজ্যের মানুষ অন্য রাজ্যে গিয়ে পাস করতে পারবে না। তাহলে যে রাজ্যে থাকবে ওরা, যে ইউএসের 50টা যে রাজ্য আছে, যেখানকার যে মানুষ সে সেখানেই থাকবে, ঠিক আছে। তো এটা দুটো সিটিজেনশিপ পাই, ডুয়াল বলা হয় সেজন্য, যে একটাই সিম কিন্তু দুটো সিটিজেন দিচ্ছে, মানে দুটো মানে একটাই মোবাইল দুটো সিম ভরছে, সেজন্য ডুয়াল সিম, বুঝতে পেরেছ? ফোন একটাই। তাহলে ইউএস মানে যদি বলা হয় তো ইউএসএই সিটিজেনশিপ হচ্ছে মেন সিটিজেনশিপ, বাট যে রাজ্যে থাকবে সেখানকার একটা সিটিজেনশিপ পাবে, সেটাই হচ্ছে ডুয়াল সিটিজেনশিপ। তারপরে ডবল কি? ডবল আর কিছুই না, ডবল মানে দুই দেশের সিটিজেনশিপ। এটা শুধুমাত্র সুইডেনের ক্ষেত্রে অ্যাপ্লাই, সুইডেনের ক্ষেত্রেই অ্যাপ্লাই। কারণ কি, সুইডেন থেকে কী দেওয়া হয়? নোবেল প্রাইজ দেওয়া হয়। সুইডেন থেকে দেওয়া হয় নোবেল প্রাইজ। এই নোবেল প্রাইজ যখন দেওয়া হয় কিনা সুইডেনে, এই নোবেল প্রাইজ দেওয়ার সঙ্গে সঙ্গে ওরা আরেকটা জিনিস দেয়, সেটা হচ্ছে সিটিজেনশিপ। মানে এখনও পর্যন্ত 1901 সাল থেকে যে নোবেল প্রাইজ দেওয়া হচ্ছে, যিনারা নোবেল প্রাইজ পেয়েছেন তারা সবাই হচ্ছে সুইডেনের নাগরিকত্ব। ওরা গিয়ে ওখানে থাকতে পারে, থেকে সব কিছু কাজ করতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে তখন এটা কি হয়, হয়তো একটা ভারতীয় ব্যক্তি ইন্ডিয়ান সিটিজেন, সে ইন্ডিয়ান, কোনো সমস্যা নেই, ইন্ডিয়ান সিটিজেনশিপ আছে, তবুও ইন্ডিয়ান সিটিজেনশিপ ক্যান্সেল না করে উনি সুইডেনের সিটিজেনশিপ অটোমেটিক পেয়ে যাবেন। ইনাকে ভারতের সিটিজেনশিপ ক্যান্সেল করার দরকার নেই, ঠিক আছে। ইনি যদি নেন তা হবে, মানে ওনাকে সিটিজেনশিপ দিয়ে দেওয়া হবে, উনি ওখানে থাকতে পারেন, খেতে পারেন, ঘুমোতে পারেন, ভোট দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটা হচ্ছে সিটিজেনশিপ পেয়ে যাওয়ার একটা সহজ একটা ডবল। এটা সেজন্য যে দেশে থাকবে সেই দেশের এবং কি সুইডেনে থাকবে। কারণ কি সুইডেনই হচ্ছে, সুইডেনের স্টকহোম থেকে, সুইডেনের রাজধানী স্টকহোম থেকে আমরা এটা করেছিলাম, ঠিক আছে। স্টকহোম রাজধানী থেকে নোবেল প্রাইজ দেওয়া হয়। তাহলে ডবল সিটিজেনশিপ, তো এটা সিটিজেনশিপ থেকে মধ্যে পড়ে। সিটিজেনশিপ হচ্ছে পার্ট 2 আমাদের। সিটিজেনশিপ হচ্ছে পার্ট 2। 1 নম্বর পার্টে আমরা পড়েছি। পার্ট 1 হচ্ছে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। 1 নম্বর ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি।
যেখানে আমরা পড়লাম 1 থেকে 4 নম্বর আর্টিকেল, যেখানে 1 নম্বর বললাম ইউনিয়ন অ্যান্ড স্টেটের মধ্যে যেটা ভাগ, কতগুলি রাজ্য আছে, রাজ্যগুলির নামটা এসব। 2 নম্বর বাইরের কোনো রাজ্য, সিকিম, গোয়া যেগুলো ভারতের ছিল না সেগুলোকে অধিকৃত করা। 3 নম্বর হচ্ছে যেটা ভারতের আছে বর্তমানে যেসব রাজ্যগুলো সেগুলোর এর নাম, এরিয়া, বাউন্ডারি চেঞ্জ করা, সেটা হচ্ছে 3 নম্বর। 4 নম্বর 2 আর 3-এ যেসবগুলো নিয়ম বানাতে হবে সেগুলো 4 নম্বরে বানাবে। কে বানাবে? পার্লামেন্ট বানাবে, যেটা কিনা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মধ্যে পড়বে না, আর আর কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মধ্যে পড়বে না, আর সেটা সিম্পল মেজরিটিতে পাস হবে, মানে সামান্য গরিষ্ঠতায়, সামান্য সংখ্যাগরিষ্ঠতায়। পার্ট 2 যেটা বলছে সেটা হচ্ছে কি, পার্ট 2 হচ্ছে সিটিজেনশিপ সম্বন্ধে বলা আছে, সিটিজেনশিপ সম্বন্ধে বলা আছে, যেটা হচ্ছে নাগরিকত্ব। নাগরিকত্ব বলা আছে আমাদের দেশের যে নাগরিকত্ব সেটা হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ বা একক নাগরিকত্ব। একক নাগরিকত্ব যেটা আমরা কিনা ইউকে থেকে নিয়েছি, ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডম হচ্ছে যুক্ত রাজ্য, ঠিক আছে। তারপরে কি, যেটা কিনা আর্টিকেল যদি বলা হয় যে ধারা কতগুলি আছে, আর্টিকেল যেটা আছে সেটা হচ্ছে 5 থেকে 11 নম্বর ধারা অবধি বিস্তৃত, 5 থেকে 11 নম্বর ধারা অবধি বিস্তৃত। যেগুলো কোনো এখন যদি বলা হয় যে তোমার 9, 10, 11 ছাড়া এখন কাজ হয় না, বাকিগুলো এখন ক্যান্সেল হয়ে গেছে, ঠিক আছে। দেখো এবার কি বলছে, আমি যদি বলি 5 নম্বরে কি বলা আছে, 5 নম্বর আর্টিকেলে বলা আছে যে তুমি একটা দেশের, আমাদের ভারতের নাগরিকত্ব কারা কারা পাবে, যবে থেকে সংবিধান লাগু হয়েছে 26শে জানুয়ারি 1950-এর কারা ভারতের নাগরিকত্ব হবে তা নির্ধারণ করেছে। 5 নম্বর এটাই বলা আছে যে তুমি যদি ভারতের নাগরিক হতে চাও তাহলে তুমি এখানে জন্মগ্রহণ করেছো, তাহলে তুমি নাগরিকত্ব হয়ে যাবে, ঠিক আছে। বর্ন ইন ইন্ডিয়া, এখানে কোশ্চেনটা এসেছিলো, দেখো শর্ত কী ছিল, শর্তগুলো বেশি ইম্পর্টেন্ট। প্রথম শর্ত হচ্ছে যদি 5 নম্বর আর্টিকেল, অবশ্যই এটা ধারা 5, যেখানে 3টে শর্ত আছে, ভারতে জন্মগ্রহণ করেছেন, কিংবা ভারতে পিতামাতা জন্মগ্রহণ করে, কিংবা অন্তত 5 বছর ভারতে বাস করছেন। কখন? 1950 সালে, কিন্তু এটা এখন তো 1950 সাল থরি, তো এটা এখন কাজে লাগে না, বাট আরআরবি রিসেন্টলি কোশ্চেন দিয়েছে এখান থেকে। আর্টিকেল 5-এর শর্তর মধ্যে এই বছরটা দিয়েছে, অন্তত 5 বছর ভারতে থাকতে হবে, এত ডেপথ দিয়েছিলাম। যে আর্টিকেল 5 হচ্ছে ভারতে জন্মগ্রহণ করার জন্য, মেনলি এটা আমরাও এটাই পড়াই, বর্ন শুধুমাত্র হলেই হয়ে যাবে, কিন্তু শুধুমাত্র বর্ন না, ভারতে নিজের বর্ন প্লাস হচ্ছে জন্মগ্রহণ করা, আর হচ্ছে 5 বছর, এইগুলো কিন্তু মনে রাখবা। তো 5 বছর ভারতে থাকতে হবে, এটা হচ্ছে 5 নম্বর ধারার শর্ত। 6 নম্বর কি, 6 নম্বর হচ্ছে খুব সহজ জিনিস, যে হচ্ছে পাকিস্তান থেকে ভারতে এসেছিল তাদের নাগরিকত্ব কিভাবে দেবে, তার জন্য 2টো নিয়ম ছিল। এই দিনটা হচ্ছে 19 জুলাই 1948 সাল, যেখানে কিনা একটা পারমিট সিস্টেম চালু হয়েছিল, পারমিট সিস্টেম। কারণ 1948 সাল অবধি ভারতের বর্ডার সেরকমভাবে ফেন্সিং হয়নি, ফেন্সিং মানে তোমার বাধা হয়নি, ঠিক আছে, মানে বর্ডার বিশালভাবে করা হয়নি, তো মানুষ সহজেই অবাধে এই পার থেকে ওই পারে যাচ্ছিলো, ওই পার থেকে এই পারে যাচ্ছিলো, বিশাল ক্যাওস তৈরি হয়েছিল, বিশাল ঝামেলা তৈরি হয়েছিল। তো এর আগে যারা এসছে তারাকে স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব দেওয়া হবে, কিন্তু যারা পরে এসছে, পারমিট সিস্টেমের পরে এসছে, তারাকে একটা রেজিস্ট্রেশন করতে হবে, যেটা কিনা তারপরে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আর্টিকেল 7 কী বলছে, আর্টিকেল 7 মনে রাখবে ডেটটা, কোশ্চেন আসছে তখন ডেপথ আসতে পারে, যে 19 জুলাই এর আগে যারা এসছে তারা এমনি পেয়ে যাবে নাগরিকত্ব, কিন্তু 19 জুলাই এর পরে যারা এসছে তারা একটা রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। কাদের এটা? যারা কিনা পাকিস্তান চলে গেছিলো, তাদেরকে পাকিস্তানে চলে গেছিলো, মানে পাকিস্তান থেকে ভারতে এসছে, আর ভারতে যখন চলে এসছে তাদের তো আর পাকিস্তান পাঠাতে পারি না আমরা, পাকিস্তান থেকে যারা ইন্ডিয়াতে এসছে তাদেরকে কীভাবে দেবো, তো এটার জন্য একটা ডেট ঘোষণা করলো, একটা পারমিট সিস্টেম ঘোষণা করেছিল যদিও 19 জুলাই 1948 সালে,
তো এর আগে যারা এসছে তারাকে বলছে যে তোমরা নর্মালি পেয়ে যাবে সিটিজেনশিপ। এর পরে যারা এসছে তারাকে বলেছে একটা রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। তারপরে 7 নম্বরে কী বলছে, 7 নম্বরে বলছে, এবারকে আমরা দেখলাম 5 নম্বরে কী বললাম, 5 নম্বরে বললাম, 5 নম্বর আর্টিকেলে বললাম তুমি নিজে জন্মগ্রহণ করলে, তোমার বাবা মা জন্মগ্রহণ করলো আর 5 বছর থাকলা। 6 নম্বরে বললাম একটা ডেট 19 জুলাই, এর আগে যারা আসবে তারা অটোমেটিক পেয়ে যাবে। কোথা থেকে আসবে, পাকিস্তান থেকে ইন্ডিয়াতে। এরপরে যারা আছে তারা রেজিস্ট্রেশন করবে 19 জুলাই 1948, 47 নয় 48, স্বাধীনতার 1 বছর পরে, ঠিক আছে। তারপরে কি 7 নম্বরে বলছে ইন্ডিয়াতেই ছিলা, তোমার মাথা খারাপ হয়েছে, তুমি আবার পাকিস্তান গেছিলা, কী হয়েছে, ইন্ডিয়াতে ছিলা, তোমার মাথা খারাপ হয়েছে, পাকিস্তানে গেছিলাম, এবার পাকিস্তান থেকে থাকতে ভালো লাগেনি, তুমি আবার ইন্ডিয়াতে এসছো, তখন কিভাবে দেবে সেটা এখানে বলা হয়েছে। যারা পাকিস্তানে চলে গিয়েছিল তারা ভারতের নাগরিকত্ব নয়, কিন্তু যদি পুনরায় ফিরে আসে তাহলে পারমিট সিস্টেমের মাধ্যমে তাহলে নাগরিকত্ব পেতে পারে। পারমিট সিস্টেমের মাধ্যমে পারমিট সিস্টেমের মাধ্যমে নাগরিকত্ব পেতে পারে। আর্টিকেল 8 সিটিজেনশিপ অফ ইন্ডিয়ান লিভিং অ্যাব্রড, সিটিজেনশিপ অফ ইন্ডিয়ানস লিভিং অ্যাব্রড। লিভিং অ্যাব্রড মানে হচ্ছে যেগুলো অ্যাব্রড যারা অ্যাব্রডে থাকে, মানে অ্যাব্রড মানে কি বিদেশ, ঠিক আছে। ভারতীয় বংশোদ্ভূত বিদেশে বসবাসকারী ভারতীয় ব্যক্তিদের নাগরিকত্ব দেয়, ঠিক আছে। শর্ত হচ্ছে দূতাবাসে রেজিস্ট্রেশন করাতে হবে, বিশাল ব্যাপার। দূতাবাস মানে এমবাসি, ঠিক আছে। এমবাসিতে নক করে যেতে হবে, আমি রেজিস্ট্রেশন করাতে চাই, আমি আছে 8, এখন চলে না, এটা এখন সব ক্যান্সেল, ঠিক আছে। যারা ভারতীয় বংশভূত ব্যক্তি আছে, যারা বাবা মা কিংবা দাদু দিদা কেউ ভারতীয় ছিল, তাদের যারা এখন বিদেশে বসবাস করছে তারা থাকছে, এখন না, ওটা আগে ছিল, ওটা ভারতের স্বাধীনতার সময়, ঠিক আছে। তো তারা এমবাসিতে যাবে ভারতের, দিয়ে বলবে যে আমি ভারতের রেজিস্ট্রেশন করতে চাই, তাহলে তারা পেয়ে যাবে, ঠিক আছে। এবার যদি বলা হয় 9 নম্বর আর্টিকেলটা এখন বিশালভাবে পড়ছে। 9 নম্বর আর্টিকেল কি, 9 নম্বর আর্টিকেল হচ্ছে একটা ভলেন্টারি, আমি যদি কোনো বিদেশি দেশের সিটিজেনশিপ নিতে পারো, কোনো সমস্যা নেই, আমরা ঘাঁচাং করে কেটে দেবো তোমার নাগরিকত্ব। অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করলে ভারতের নাগরিকত্ব থাকবে না, সিম্পল ব্যাপার। কারণ ভারত হচ্ছে ডুয়াল সিটিজেনশিপ গ্রহণ দেয় না, একটাই সিটিজেনশিপ। 10 নম্বর আর্টিকেল কি বলছে, কন্টিনিউয়াস সিটিজেনশিপ, মানে তুমি ভারতের নাগরিক হিসাবে ততদিন অবধি স্বীকৃত থাকবে, তোমার সংসদের আইনের অধীনে নাগরিক থাকবে, মানে আইন যতদিন না বানাবে। এমন হয়তো তোমার বললো তুমি ইন্ডিয়ান সিটিজেনশিপ, কোনো সমস্যা নেই। এবার তুমি দেশদ্রোহীর মতো কাজ করেছ, দেশদ্রোহী, তোমাকে পার্লামেন্ট বলতে পারে এ দেশদ্রোহীর মতো কাজ করেছে, একে আর সিটিজেনশিপ রাখবো না আমরা, ঠিক আছে। তো পার্লামেন্ট যতদিন নিয়ম বানিয়ে তোমাকে রাখছে ততদিন ঠিক আছে, নাহলে তুমি চলে যেতে হবে। 11 নম্বর আর্টিকেল কী বলছে, পার্লামেন্ট টু রেগুলেট সিটিজেনশিপ। পার্লামেন্ট টু রেগুলেট মানে কি, সংসদ নাগরিকত্ব বিষয়ে আইন প্রণয়ন করতে পারে। সংসদ আইন বিষয়ে মানে মেন কথা, যা কিছু নিয়মকানুন বানাবে 11 নম্বর আর্টিকেলের মাধ্যমে পার্লামেন্ট আইন বানাতে পারে যে আমি কি আছে, আইন প্রণয়ন করতে পারে। সংসদ নাগরিকত্ব বিষয়ে আইন প্রণয়ন করতে পারে। আইন আমাদের অনেক কিছু আইন এসছে, যে আমাদের রিসেন্ট যেটা আইন ছিল 2019-এ এসছে। 2019-এ কী নিয়ম, সিএএ কী বলেছে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেখানে কিনা 6টি ধর্মের, হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি, আর একটা হচ্ছে হিন্দু, শিখ, খ্রিস্টান, এদের এই সব ধর্মকে যদি 3টি দেশ থেকে আসে, হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি আর হচ্ছে খ্রিস্টান, এরা যদি এই পাকিস্তান, আফগানিস্তান আর বাংলাদেশ থেকে ঘুরে আসে, তাহলে ইন্ডিয়াতে যদি আসে, তো ইন্ডিয়া কিছু নিয়মের মাধ্যমে, মানে 2014-র আগে
যে ভারতে 5 বছর অবধি থেকেছিল তাহলে তাদেরকে সিটিজেনশিপ দিয়ে দেবে। ঠিক আছে, এটাই বলেছে। যেখানে কিনা প্রথম যদি বলা হয় সিটিজেনশিপ বা প্রথম নাগরিকত্ব আইন, সেটা বানিয়েছিল কে? ফার্স্ট নাগরিকত্ব আইন এসেছিল 1955 সালে। এটাই আসে কোশ্চেন, প্রথম নাগরিকত্ব আইন, প্রথম নাগরিকত্ব আইন এসেছে 1955 সালে। এই আইনের মাধ্যমে আমরা নাগরিকত্ব অর্জন, নাগরিকত্ব ত্যাগ সম্বন্ধে কিছু নিয়ম বানিয়েছি। তো নাগরিকত্ব অর্জন নিয়ে আমরা 5টা নিয়ম বানিয়েছি। তো 5 রকম উপায়, নিয়ম বলবো না, 5 রকম উপায় বলবো। 5টা উপায়ে আমরা নাগরিকত্ব নিতে পারি। আর ত্যাগের ক্ষেত্রে আমরা বলতে পারি 3টি উপায়ে তোমার নাগরিকত্ব চলে যেতে পারে। ত্যাগ হচ্ছে 3টি উপায়। ঠিক আছে, ডব্লিউবিসিএসের ক্ষেত্রে তো আমরা জানি নাগরিকত্বের ব্যাপারে কিছু কোশ্চেন ছিল। এই আমরা 5 নম্বরটা করবো একটু। ঠিক আছে, এই 5টি উপায় কী কী আর 3টি উপায় কী কী একটু লিখে নেবে যদি সময় থাকে তো। ঠিক আছে, প্রথম কাজ আমরা যদি বলি সিটিজেনশিপ, এই কোশ্চেনটা এসছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট থেকেই আসছে। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেখানে কিনা 5 রকম উপায়, 5 রকম উপায়ে আমরা সিটিজেনশিপ নিতে পারি। সেটার মধ্যে কী কী? 1 নম্বর উপায় হচ্ছে তোমার জন্মসূত্রে। তো জন্মসূত্রে যদি কোনো ব্যক্তি কোনো একটা, এখানে একটা ছক বানাতে পারো জন্মসূত্রের ক্ষেত্রে, যে আমরা কি ছিল যখন 26শে জানুয়ারি 1950 সাল থেকে নিয়ম ছিল একটাই, যে ভারতে জন্মগ্রহণ করবে সে হয়ে যাবে ভারতের নাগরিকত্ব। এটা ততদিন চলেছিল 1 জুলাই 1987। তারপরে আরেকটা নিয়ম হলো যেটা হচ্ছে 30শে ডিসেম্বর 2004। তারপরে আলাদা নিয়ম। আমি যদি বলি তাহলে কী নিয়ম ছিল, তাহলে আমি বললাম দেখো ভালো করে শোনো, তাহলে বুঝতে সুবিধা হবে। যখন 87 অবধি কী ছিল, যে ভারতে জন্মগ্রহণ করবে সেই হবে ভারতীয় নাগরিক। শুধু জন্মগ্রহণ করে নাও হয়ে গেল, যে না 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 এভাবে তো অনেকে যারা ভারতে এসে জন্মগ্রহণ করে নিচ্ছে, থেকে এসে কোনো হসপিটালে রেজিস্টার করে নিচ্ছে, হবে না। সে জন্মগ্রহণ তো করতেই হবে অবশ্যই, যদি জন্মসূত্র বলছে তো জন্মগ্রহণ তো করতেই হবে, প্লাস 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 যে কোনো একটা প্যারেন্ট, মানে আর একটা যেটা প্যারেন্ট থাকবে, মানে বাবা কিংবা মা, তারা জানে ভারতীয় নাগরিক হতেই হবে, নাহলে দেবে না তোমাকে নাগরিকত্ব। 2004 সালে যেটা বর্তমানে অ্যাক্টিভ আছে, বর্তমানে 2004 সালের পর থেকে যেটা বর্তমানে অ্যাক্টিভ আছে, সেটা কী বলছে, তোমাকে জন্মগ্রহণ তো করতেই হবে, কোনো সমস্যা নেই, প্লাস একটা মানে কি বলবো, হয় তোমাকে দুটো প্যারেন্ট, যেটা বোথ প্যারেন্ট তোমাকে ভারতীয় হতে হবে, ভারতীয় নাগরিকের ছেলেই ভারতীয় হতে পারবে, কিংবা আরেকটা সূত্র বলেছে একটা প্যারেন্ট ভারতীয় আছে, দুটোর মধ্যে মানে বাবা কিংবা মা ভারতীয়, কিন্তু আরেকটা যেটা থাকবে আদার্স, অন্য যেটা থাকবে সেটা কিন্তু ইললিগ্যাল মাইগ্রেন্ট যেন না হয়। মানে এমনও হতে পারে যে ভারতীয় নাগরিক আছে, এখানে অনেকদিন থাকতে এসছে, হয়তো বেবি হয়ে যেতে পারে, তো তারাও কিন্তু পাবে যদি তার বাবা কিংবা মা এখানে হয়। ঠিক আছে, তো বর্তমানে এটাই চলছে, হয় দুটোই ভারতীয় হতে হবে, নয়তো একটা তো হতেই হবে, আরেকটা কী হতে হবে, আরেকটা ইললিগ্যাল মাইগ্রেন্ট যেন না হয়। জন্মসূত্রে এটা সিস্টেমটা ছিল। প্রথমে 1950 সাল থেকে জন্ম হলেই হবে, 1987 সাল থেকে জন্ম প্লাস একটা বাবা মা, 1904 থেকে মানে 2004 সাল থেকে জন্ম হতে হবে, তারপর দুটো হতে হবে কিংবা যে কোনো একটা হতে হবে। ঠিক আছে, 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে তোমার বংশসূত্রে। ঠিক আছে, বংশসূত্রে কীভাবে,
বংশসূত্রের ক্ষেত্রে 3 ছক করে নেবো আবার সেম জিনিস। 26 জানুয়ারি 1950, তারপর হচ্ছে 10 ডিসেম্বর 1992, তারপর হচ্ছে 3 ডিসেম্বর 2004, মানে 2004 সালে একবার মানে তোমার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছিল, তখন কিন্তু এই নিয়মগুলো হয়েছিল। তো প্রথমে বংশসূত্রে মানে কি? বংশসূত্রে মানে তুমি বংশ হতে হবে। মানে এবার কি হয়েছে, বংশসূত্রের মধ্যে তুমি জানে না কি তুমি বাইরে জন্মগ্রহণ করো, কোথায় জন্মগ্রহণ জানি না, তোমার বাবা যদি জন্মগ্রহণ করে থাকে এখানে, তোমার বাবা যদি ইন্ডিয়ান হয়, এখন বাইরে হয়তো কাজ করছেন কোনো সমস্যা নেই, যদি ইন্ডিয়ান হয়ে থাকেন তবে তুমি সিটিজেনশিপ পেয়ে যাবা। তাই নাকি? বলছে বাইরে তো থাকতেই পারে, এনআরআই হিসেবে থাকতে পারে বাইরে, ঠিক আছে। তারপরে কি বলছে, না না না, বাবাই কেন থাকবে, মাও তো বাইরে থাকতে পারে, মাও তো বাইরে কাজ করতে পারে 1992 পর। দিয়ে বললো আইদার প্যারেন্ট, মানে বাবা কিংবা মা যেই থাক না কেন আইদার প্যারেন্ট যেই ভারতের বাইরে থাক না কেন, কোনো সমস্যা নেই, বাবাও থাকতে পারে মাও থাকতে পারে, এখানে ভারতে জন্মগ্রহণ হোক বা না হোক তাকে সিটিজেনশিপ দেওয়া হবে। বলছে ও এই ব্যাপার, বলছে হ্যাঁ। তারা বলছে আইদার প্যারেন্টস তো আছেই, জন্মসূত্র তো না হলে চলবে, যেটা বাইরে জন্মগ্রহণ করেছে কোনো সমস্যা নেই, কিন্তু 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 তুমি যেই দেশে আছো সেই দেশে আমাদের একটা এমবাসি আছে, এমবাসি, ঠিক আছে। সেই এমবাসিতে গিয়ে 1 বছরের মধ্যে রেজিস্ট্রি করতে হবে। আমি আমি অবশ্যই নিতে চাই, হ্যাঁ। তাহলে আমরা কি পেলাম, ইন্ডিয়ান এম্বাসিতে 1 বছরের মধ্যে রেজিস্ট্রেশন করবা তবেই তুমি পাবা। তাহলে কি বললাম, একটা 1950 সালে আলাদা নিয়ম ছিল, বাবা বাইরে থাকলে হবে। তারপরে বললাম বাবা কিংবা মা যে কোনো একটা থাকলে হবে। তারপর বললাম বাবা মা যেখানে থাকবে থাক, কোনো সমস্যা নেই, কিন্তু 1 বছরের মধ্যে যেখানে আসো সেখানে তুমি রেজিস্ট্রি করে নাও, মানে রেজিস্ট্রেশন করে নাও যে আমি ভারতের নাগরিক নিতে চাই আমি আমার ছেলের। 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে তোমার রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করা। রেজিস্ট্রেশন কীভাবে পাবো, তুমি ভারতীয় নাগরিক নয়, তোমার ভারতে বংশও কেউ নেই, তবুও তুমি ভারতের রেজিস্ট্রেশন নিতে চাও। তো যদি নিতে চাও তাহলে প্রথম শর্ত হচ্ছে তোমাকে কমসে কম ভারতে 7 বছর কাটাতে হবে, 7 ইয়ার। ভারতে পার্সন নয়, তুমি ভারতে থাকছো কোনো না কোনোভাবে, ঠিক আছে। হ্যাঁ অবশ্যই, তোমার এখানে বাবা মা তো নেই, বাবা মা তো থাকলে তুমি বংশসূত্রে পেয়ে যেতে। তো এখানে তোমার মানে তোমার দাদু, ধরে নাও দাদু বা দিদা, ঠিক আছে, দাদু বা ঠাকুরদা ঠাকুরমা, ঠিক আছে। তো এরকম এরা যদি থাকে ভারতীয় বংশোদ্ভূত, তাহলে তুমি যদি ভারতে 7 বছর কাটাও তাহলে তোমাকে দিয়ে দেওয়া হবে। 2 নম্বরটা কি, এমন একটা ইন্ডিয়ান অরিজিন আছে, মানে ভারতীয় বংশোদ্ভূত বলতে বংশোদ্ভূতের মধ্যে এটা, ঠিক আছে, ভারতীয় বংশোদ্ভূত যারা কিনা কোনো একটা দেশে থাকতো, যখন আনডিভাইডেড ইন্ডিয়ার মধ্যে থাকতো, সে পাকিস্তানে থাক ইন্ডিয়াতে থাক, তারা যদি নিতে চায় যে আমি এখন আমি ইন্ডিয়াতে আসতে চাই, তাহলে আসতে পারি, ঠিক আছে। এই পার্সন একটি ব্যক্তি এটা অনেকে হয়, এটা পাকিস্তানের সঙ্গে এখনও চলছে আমাদের, এটা পাকিস্তান বা বাংলাদেশের সঙ্গে, যে এখনও ইন্ডিয়ান অনেকে আছে যারা পাকিস্তানে বিয়ে করছে। তার এক্সাম্পল হচ্ছে তোমার সানিয়া মির্জা, করতে পারে, এটা কোনো সমস্যা নেই। তাহলে কোনো একটা ব্যক্তি যদি ইন্ডিয়ান কোনো ব্যক্তিকে বিয়ে করে, সে কিনা পাকিস্তানে যদি যায়, তাহলে পাকিস্তানে যদি সিটিজেনশিপ নেয়, তাহলে কী বললাম যে 7 বছর থাকতে হবে, দাদু দিমা সেম জিনিস, ইন্ডিয়ান অরিজিন, যেটা আনডিভাইডেড ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ বা ইন্ডিয়াতে ছিল, তারা যদি নিতে চায়। এমন একটা ব্যক্তি যে মানে বিয়ে করেছে, ঠিক আছে, ভারতীয় কোনো ব্যক্তিকে, তাহলে দিতে পারি আমরা। ভারতীয় কোনো ব্যক্তিকে যদি বিয়ে করে নেয় তো কোথায় যাবে, তো এখানেই থাকবে। তো এমনকি আরেকটা যেটা ইন্ডিয়ান সিটিজেনশিপ আছে, তার মাইনর চিলড্রেনকে,
মাইনর চিলড্রেনকে আমরা দিয়ে দিয়ে বলেছি, এটা বলা হয়েছে যারা মাইনর আছে, মাইনর ছোট একদম সবচেয়ে ছোটো ছেলেটাকে সিটিজেনশিপ দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তারপরে কি, হ্যাঁ অবশ্যই কিন্তু ইন্ডিয়ান অরিজিন হতে হবে, বাইরের দেশে থাকছে, ভারতের সিটিজেনশিপ নয় হচ্ছে, ঠিক আছে। তারপরে যেটা হচ্ছে ন্যাচারালাইজেশন বা সাধারণীকরণ, 4 নম্বর হচ্ছে ন্যাচারালাইজেশন, ঠিক আছে। ন্যাচারালাইজেশন কি, ন্যাচারালাইজেশন হচ্ছে তোমাকে টোটাল 15 বছর কাটাতে হবে। এই 15 বছরের মধ্যে 14 বছরের মধ্যে, 15 বছরকে যদি ভেঙে নিই আমরা, 14 বছর প্লাস 1, তাহলে এই 14 প্লাস 1-এর মধ্যে, এই 14-র মধ্যে তোমাকে 11 বছর, মানে বাড়ি গেলে কোথায় যেখানে থাকো তুমি যাওয়া আসা করলে কোনো সমস্যা নেই, কিন্তু যে লাস্ট 1 বছর পুরোপুরি 1 বছর কাটাতে হবে, মানে টোটাল 12 বছর কাটাতে হবে, কিন্তু ভেঙে নিয়ম অনুসারে 15 বছরের মধ্যে 12 বছর, কিন্তু কি নিয়ম কি, প্রথম 14 বছরের মধ্যে 11 বছর কাটাতে হবে, আর শেষের 1 বছরটা পুরোপুরি কাটাতে হবে, টোটাল 12 বছর কাটাতে হবে, তবে তুমি অ্যাপ্লাই করতে পারো ন্যাচারালাইজেশনের জন্য। এটাই হচ্ছে নিয়ম, আর কিচ্ছু না। তারপরে কি, হ্যাঁ অবশ্যই তোমার ভালো ক্যারেক্টার হতে হবে, তোমার জ্ঞান থাকতে হবে, তোমার ভাষা জানতে হবে, তো হ্যাঁ যেটা 8 শিডিউলে আছে সেই সব ভাষার মধ্যে একটা জানতে হবে। 8 শিডিউলে কিন্তু ইংলিশ ভাষা নেই, ইংলিশ নেই। তারপরে হচ্ছে 5 নম্বর, 5 নম্বর কি বলি, 5 নম্বর হচ্ছে বাই ইনকর্পোরেশন, বাই ইনকর্পোরেশন। ইনকর্পোরেশন মানে কি, মানে ধরো না আমি বললাম সিকিমকে নিয়ে নিলা, 1975 সালে সিকিমকে তুমি নিয়ে নিলা, তো সিকিমের জনসংখ্যাকে নিবা না, নিতে তোমাকেই হবে। তাহলে সিকিমকে যখন নিয়েছো তুমি, তাহলে সিকিমের যারা জনসংখ্যা ছিল তারাও কাল থেকে তোমার ইন্ডিয়ান হয়ে যাবে, ঠিক আছে। এই 5টা নিয়ম হচ্ছে যেটা পরীক্ষায় পরে, একটা হচ্ছে জন্মসূত্রে, তারপর হচ্ছে বংশসূত্রে, তারপর হচ্ছে রেজিস্ট্রেশনের মাধ্যমে, ন্যাচারালাইজেশনের মাধ্যমে, আর ইনকর্পোরেশনের মাধ্যমে। তোমার ত্যাগ, তোমার ক্যান্সেল হয়ে যাবে কি, 3 রকমভাবে তোমার ত্যাগ হয়ে যাবে। কি কি, 1 নম্বর হচ্ছে তুমি নিজে রিনাউন্স করলা, রিনাউন্স মানে হচ্ছে ত্যাগ করা, রিনাউন্সিয়েশন, আমি নিজের ইচ্ছায় আমি ত্যাগ করে দিলাম, আমি ইন্ডিয়ান সিটিজেনশিপ আমি আজ থেকে ত্যাগ করলাম, ত্যাগ করলে ভালো কথা, নিল না। তারপর হচ্ছে টার্মিনেশন মানে কি, টার্মিনেশন মানে হচ্ছে তুমি ফরেন সিটিজেনশিপ নিয়ে নিয়েছো, তুমি ইন্ডিয়ান সিটিজেনশিপ বাদ দাওনি, কোনো সমস্যা নাই, ইন্ডিয়ান সিটিজেনশিপ ভারতীয় সরকার তোমার বাদ দিয়ে দেবে, চাপ নিতে হবে না। তাহলে তুমি একবার নিজের ইচ্ছে বাদ দিলা, তুমি বাদ দিয়ে দেবে। দুটো হলো, যেটা হচ্ছে টার্মিনেশন, প্রথম হচ্ছে রিনাউন্সিয়েশন, যে ত্যাগ করবা। তুমি যদি ত্যাগ না করো অসুবিধা নেই, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তোমারটা বাতিল করে দেবে, টার্মিনেট করে দেবে। তারপরে হচ্ছে ডিপ্রাইভেশন মানে হচ্ছে এটা তুমি সিটিজেনশিপ পেয়ে গেছো, ঠিক আছে, তোমার বরখাস্ত করে দেওয়া হবে, তোমার সিটিজেনশিপ থেকে বরখাস্ত করে দেওয়া হবে। বরখাস্ত কী করে দেওয়া হবে, ধরে নাও তুমি এমন কোনো কাজ করেছো যেটা তোমার সাংবিধানিক মতে নয়, কনস্টিটিউশন মতে নয়, তাহলে তুমি বাদ হয়ে যাবে। তারপরে তোমার এমন কোনো কাজ করেছো যেটা তুমি ন্যাচারালাইজভাবে, সাধারণভাবে তুমি বা রেজিস্ট্রেশনের মাধ্যমে তুমি সিটিজেনশিপ পেয়েছো, তার 5 বছরের মধ্যে তুমি 2 বছর যদি জেলে কাটাও, তবে এমনকি যুদ্ধের সময় যদি তুমি যারা শত্রু আছে তাদেরকে যদি অস্ত্র বিক্রি করো, তাহলে 4 হচ্ছে তোমার এনএসএ, অনেক সময় আমাদের দেশের বিরুদ্ধে আমরা অনেক সময় কাজ করে থাকি, ঠিক আছে, যে এমন কোনো কাজ করে থাকি যেটা ধরে নাও এটা আমাদের উচিত না, তবু আমরা করে থাকি, ডিসলয়্যালিটি দেখাই, বা কোনো একটা ধরে নাও আমি যে সিটিজেনশিপটা নিয়েছি, এমন ধরে নাও অনেকে এখন প্রশ্ন উঠছে, যেটা বলতে আমরা খারাপ লাগছে, সিএর মাধ্যমে বা আমাদের অনেকগুলো যেমন এসআইআর মাধ্যমে কেটে গেল নাম, তার মধ্যে অনেকে তো লিগ্যাল আছে, অনেকে ইললিগালভাবেও আমাদের সিটিজেনশিপ নিয়েছিলেন, তাদের নামগুলো অনেকটা কাটা হয়েছে। তো এই ব্যাপারটা লিগ্যাল আর ইললিগালের মধ্যে, যদি তুমি ইললিগালভাবে নাও,
এটা কিন্তু সংবিধানের এটা লেখাই আছে 11 নম্বর ইসে, যে তুমি যদি ইললিগালভাবে নাও তাহলে তোমারটা, বা ফ্রডভাবে নাও তুমি, তাহলে তোমার সিটিজেনশিপ তোমার জবে ধরা পড়বে তুমি সেই দিনকে তোমার ক্যান্সেল হয়ে যাবে। আর একটা কথা হচ্ছে যে 7 বছর তুমি অনবরত তুমি বাইরেই আছো, 7 বছর অনবরত বাইরেই আছো, তাও তোমার সিটিজেনশিপ ক্যান্সেল হয়ে যাবে। এইটি ছিল আমাদের পার্ট 1 পার্ট 2। নেক্সট ক্লাসে দেখা হবে।